রাত তখন শেষ প্রহর। একজন অফিসার ও সশস্ত্র পুলিশের সাথে মাথা উঁচু করে ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে আসছে এক তরুণ। ক্ষণিকের ব্যবধানে রাপের নিস্তব্ধ ভেঙে খট করে একটি শব্দ। বাতাসে ভেসে এলো মা, মা গো, মৃদুধ্বনি। মেদিনীপুর সেন্ট্রাল জেলের বদ্ধভূমিতে দেশের তরে দশের তরে নিঃশব্দে ফাঁসির দড়ি গলায় নিয়ে হাসতে হাসতে আত্মবলিদান দিলেন ২২ বছরের তরুণ তুর্কি, অগ্নিযুগের অগ্নিবীর রামকৃষ্ণ রায়। ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে নিজেকে বারবার জড়িয়েছে মেদিনীপুর জেলা, তা সে সশস্ত্র হোক কিংবা অহিংস। এহেন মেদিনীপুরের চিলিমাচ্ছাইতে ১৯১২ সালের মতান্তরে ১৯১৩-র ৯ জানুয়ারি কেনারাম রায় ও ভবতারিণী দেবীর সংসারে রামকৃষ্ণ নাম নিয়ে জন্ম নিল এক অগ্নিস্ফুলিঙ্গ। রামকৃষ্ণ আদপে খড়গপুর থানার অন্তর্গত জকপুরের বিখ্যাত রায় বংশের সন্তান ছিলেন। নবাব সরকার থেকে পাওয়া রায় ও মহাশয় উপাধিতেই এরা পরিচিত। এহেন বংশের সন্তান রামকৃষ্ণ রায় ছোটবেলা থেকেই ঝাঁপিয়ে পড়তেন মানুষের সেবায়। রক্তে মিশেছিল দেশপ্রেম, ত্যাগ আর সামাজিক দায়বদ্ধতা। শরীরচর্চা ছিল তার নিত্যদিনের সঙ্গী। সালটা ১৯২২। মেদিনীপুরের বিখ্যাত টাউন স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হলেন রামকৃষ্ণ। ঠিক ২ বছরের মাথায় ১৯২৪ সালে মহাত্মা গান্ধী মেদিনীপুরে এলেন। কৈশোরের দোরগোড়ায় দাঁড়ানো রামকৃষ্ণ স্বয়ংসেবক বাহিনীতে যোগ দিয়ে সারা দিন ব্যস্ত থাকলেন জনসেবায়। ১৯২৮ সালে মেদিনীপুরের নেতাজি সুভাষচন্দ্র এলে ফের কর্মচঞ্চল হয়ে ওঠেন রামকৃষ্ণ। মহান ব্যক্তিত্বের সান্নিধ্যে সদা চঞ্চল মনে স্বদেশের জন্য কিছু করার নেশা লাগল। মাতৃভূমির জন্য নিজেকে উজাড় করে দেবার তীব্র বাসনায় অস্থির চিত্তের কিশোর রামকৃষ্ণ যুক্ত হলেন বিপ্লবীদের আখড়ায়। বিবিগঞ্জের ছোট শিব মন্দিরের আবদুল্লির আখড়ার অন্যতম সদস্য হয়ে উঠলেন। রামকৃষ্ণের কৈশোর মনে যখন স্বদেশী আন্দোলনের আঁচ লাগতে শুরু করেছে একটু একটু করে, সেই সময় মেদিনীপুর কলেজে বিজ্ঞান বিভাগের ২য় বর্ষে ভর্তি হলেন বিপ্লবী দীনেশ গুপ্ত। এই সময় দীনেশের মেদিনীপুর আসা অনুঘটকের কাজ করল। তার আসল উদ্দেশ্য ছিল বেঙ্গল ভলেন্টিয়ার্সকে শক্তিশালী করা। দীনেশের সহকর্মী ফণি কুণ্ডু আবদুল্লির আখড়ার কথা জানতে পেরে রামকৃষ্ণকে দলে নেবার সিদ্ধান্ত নিলেন। নিঃশব্দ পরিশ্রম, অটল আদর্শ আর মানবিকতার আলোয় অল্প সময়ের মধ্যেই দলের সকলের মাঝে তিনি হয়ে উঠেছিলেন আপনজন। রামকৃষ্ণের প্রেরণায় একদল তরুণ যোগ দিল বেঙ্গল ভলান্টিয়ার্সে। নির্দিষ্ট দিনে রামকৃষ্ণ বেরিয়ে গেলেন। ততদিনে এই কর্মচঞ্চল দামাল ছেলেটি দলের সকলের ভালোবাসা কুড়িয়েছিল আঁচল ভরে। সেই টানে দলের নেতা ফণি নিয়ম ভেঙে তার পিছু নিলেন। খড়াপুর স্টেশন। ট্রেন থেমেছে নির্দিষ্ট প্ল্যাটফর্মে। দরজা বন্ধ। চারিদিকে পুলিশে ছয়লাপ। পেডির কামরা পর্যন্ত যাওয়া এক প্রকার অসম্ভব। হাল ছাড়লেন না রামকৃষ্ণ। ট্রেনের জানলার ফাঁক দিয়ে পেডিকে মারার জন্যে এগিয়ে চললেন। হঠাৎ তাল কাটল। পিছন থেকে টান পড়ল। বিস্মিত হয়ে রামকৃষ্ণ দেখলেন ততদিনে ফণিকুণ্ডু জেলে দীনেশ গুপ্তর ফাঁসি হয়ে গিয়েছে। দলের আনিকেই ধরা পড়েছে। ঠিক হল রামকৃষ্ণ ও বিপ্লবী ব্রজকিশোর চক্রবর্তী আপাতত অন্তরালে থাকবে। ব্রজকিশোর সেই প্রস্তাবে সায় দিলেও রামকৃষ্ণ দলের নির্দেশ তিনি মেনে নিতে পারেননি। রাতের অন্ধকারে প্রায়ই সহকর্মীদের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করেন, অনুরোধ করেন তাকে বাদ দিয়ে যেন অন্য কেউ আত্মবলিদানের সুযোগ না পান। এরই মাঝে ১৯৩২-এর ২০ এপ্রিল আরেক জেলাশাসক ডগলাসের মৃত্যুদণ্ড সমাধা করল বিপ্লবী প্রদ্যোৎ কুমার ভট্টাচার্য এবং বিপ্লবী প্রভাংশু শেখর পাল। সেখানেও রামকৃষ্ণ আত্মবলিদানের কোনো সুযোগ পেলেন না। পূর্ব পরিকল্পনা অনুযায়ী এবার দলের দায়িত্বে এলেন রামকৃষ্ণ ও ব্রজকিশোর। পরিকল্পনা করা হল মেদিনীপুরের নতুন জেলাশাসক বি.ই.জে. বার্জকেও একই রকম শাস্তি দিতে হবে। ১৯৩৪ সালের ৮ অক্টোবর রামকৃষ্ণের বড়দা নরেশ কৃষ্ণের কাছে জেল সুপারের চিঠি বয়ে এলো মৃত্যুর পরোয়ানা। ১০ অক্টোবর নরেশ কৃষ্ণ জেল গেটে দেখা করলেন। চিঠিতে এই সাক্ষাতের সময় উল্লেখ ছিল দুপুর ৩:৩০। প্রসন্ন মুখ,
বলিষ্ঠ দেহ। দাদাকে নমস্কার করে রামকৃষ্ণ বললেন, দাদা চললাম, মাকে দেখো, আমি আবার আসব। মাকে লেখা চিঠি দিলেন দাদার হাতে। চিঠির ছত্রে ছত্রে ধরা রয়েছে দেশের জন্য আত্মবলিদান দিতে পারার পরম শান্তির অনুভূতি। মা, আজ আমার যে সুখ অনুভব করিতেছি তাহা আমি নিজেই বুঝিতে পারিতেছি না। তোমার কোল হইতে চির বিদায় নিয়ে চললাম। গীতাটি দিয়ে গেলাম। প্রণত আপনার স্নেহের রামকৃষ্ণ। 25 অক্টোবর বৃহস্পতিবার 1934 সাল ভোর 5টা মেদিনীপুর সেন্ট্রাল জেলের উত্তর পশ্চিম দিকে বাগানের মধ্যে জ্বলে উঠল একটি চিতা। তার লেলিহান শিখা যেন জানান দিয়ে গেল আগুনে বিপ্লবের। বিপ্লবী রামকৃষ্ণ রায়ের নশ্বর দেহ ছাই হয়ে গেল। ইংরেজ তবুও বাঙালির মন থেকে উপড়ে ফেলতে পারেনি বিপ্লব, ভুলিয়ে দিতে পারেনি সেই মহান প্রাণদের বীর গাথা। একই সাথে ফাঁসি হয় বিপ্লবী ব্রজকিশোরের। পরের দিন ফাঁসি হল বিপ্লবী নির্মল জীবনের। রামকৃষ্ণের মা ফাঁসির খবর পেয়ে একটি মাত্র কথা বলেছিলেন, এই তিনটিকে মেরেও ইংরেজ তোমাদের রাজত্ব থাকবে না।